মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয়ের শিখন অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলি সম্পর্কে আলোচনা। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে দেখে যাও এবং সেগুলি বুঝে নাও, তাহলে পরীক্ষাতে তোমরা সহজেই লিখতে পারবে। 1 নম্বর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এক্ষেত্রে তোমরা পয়েন্ট করবে শিখনের সংজ্ঞা। নতুন আচরণধারা আয়ত্ত করাকেই সহজভাবে বলা হয় শিখন। অতীত অভিজ্ঞতায় ব্যক্তিকে নতুন আচরণ সম্পূর্ণ করার জন্য এবং নতুন বিষয় আয়ত্ত করার জন্য সহায়তা করে। অতীতের অভিজ্ঞতা প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তন প্রক্রিয়াই হল শিখন। এইচপি স্মিথ প্রদত্ত সংজ্ঞা, শিখন হল নতুন আচার আচরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরনো আচরণের দৃঢ়করণ ও শিথিলকরণ। তারপর তোমরা পয়েন্ট করবে শিখনের বৈশিষ্ট্য। শিখনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর পয়েন্ট করবে বিকাশমান। দেখো, শিখন হলো একটি ক্রমবিকাশমান প্রক্রিয়া। জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে শিখনের প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ শিখন প্রক্রিয়া, একটা শিশু যখন জন্মগ্রহণ করবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বিকাশমান প্রক্রিয়া চলতে থাকবে। 2 নম্বর পয়েন্ট করবে অভিযোজনমূলক প্রক্রিয়া। দেখো, অভিযোজন মানে কি? অভিযোজন মানে হলো সমাজের সঙ্গে খাপ খাইয়ে অর্থাৎ মানিয়ে চলা। দেখো, শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শেখে এবং নতুন কোনো সমস্যায় পড়লে সমাধানের পথ খুঁজে বার করে। 3 নম্বর পয়েন্ট করবে চাহিদা নির্ভর। দেখো, চাহিদা নির্ভর মানে কোনো কিছুর প্রয়োজন হওয়া বা তাদের মধ্যে কোনো কিছু একটা ঘাটতির প্রয়োজন হওয়া। দেখো, শিখন প্রক্রিয়া চাহিদা নির্ভর, অর্থাৎ চাহিদা পূরণ শিখনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো চাহিদা না থাকে তাহলে কিন্তু শিখনের প্রয়োজন হয় না। তাই শিখন একটা চাহিদা নির্ভর প্রক্রিয়া। তারপরে দেখো 4 নাম্বার উদ্দেশ্যমুখী। শিখন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন। দেখো, প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশ্যমুখী, অর্থাৎ পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই শিক্ষার্থীরা শেখে। 5 নাম্বার অনুশীলন সাপেক্ষ। দেখো, পুরনো আচরণ ত্যাগ করে নতুন নতুন আচরণ আয়ত্ত করার জন্য ব্যক্তিকে বারবার অনুশীলন করতে হয়। অনুশীলন ছাড়া শিখন স্থায়ী হয় না। অর্থাৎ একটা ব্যক্তি যখন কোনো কিছু শিখবে এবং শেখার পর সেটা যখন বারবার চর্চা করবে না, অর্থাৎ অনুশীলন করবে না, তখন কিন্তু সেই শিখনটা আর কিন্তু বেশি স্থায়ী থাকবে না। আর বারবার অনুশীলন বা চর্চা করলে কিন্তু সেটা স্থায়ী বেশিক্ষণ হয়। 6 নম্বর পয়েন্ট করবে সক্রিয় প্রক্রিয়া। দেখো, সক্রিয় মানে হচ্ছে সজাগ থাকা। অর্থাৎ কোনো কিছু যখন শিখবে সেই শেখার প্রতি তাকে যেন সক্রিয় বা আগ্রহটাকে তার থাকতে হবে। আর সক্রিয় বা আগ্রহ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শিখনটা সম্পন্ন হবে না। দেখো, ব্যক্তি নিজে সক্রিয় না হলে শিখন সম্ভব নয়। শিখনের জন্য চাই প্রচেষ্টা, আর প্রচেষ্টায় অভাব দেখা দিলে যথাযথ শিখন হয় না। 7 নম্বর পয়েন্ট তোমরা করবে সার্বিক বিকাশের সহায়ক। শিখনের ফলে ব্যক্তি যে কেবলমাত্র কয়েকটি কৌশল অর্জন করে তাই নয়, শিখনের ফলে ব্যক্তির বিভিন্ন দিকের বিকাশও ঘটে। সেটা দৈহিক বিকাশ হতে পারে, মানসিক বিকাশ হতে পারে, প্রাক্ষবিক বিকাশ হতে পারে, বৌদ্ধিক বিকাশ হতে পারে। 2 নম্বর প্রশ্ন, শিখনের গুরুত্বপূর্ণ 3টি স্তরের নাম উল্লেখ করে প্রত্যেকটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, শিখনের 3টি গুরুত্বপূর্ণ স্তর হলো 1 নম্বর জ্ঞানার্জন, 2 নম্বর সংরক্ষণ বা ধারণ এবং 3 নম্বর পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। শিখনের এই গুরুত্বপূর্ণ 3টি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো। 1 নম্বর তোমরা পয়েন্ট করবে জ্ঞানার্জন। দেখো, শিখনের প্রথম স্তর হলো জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন। কোনো ব্যক্তি প্রথাগত বা অনিয়ন্ত্রিতভাবে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে। অর্থাৎ আমাদের যে শিখন প্রক্রিয়া, সেই শিখন প্রক্রিয়ার প্রথম যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা অর্জন। অর্থাৎ আমাকে কোনো কিছু শিখতে গেলে বা তোমাদের কোনো কিছু শিখতে গেলে প্রথমেই তোমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে বা অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর এই অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন কোথা থেকে আসে? সেটা কোনো ব্যক্তি প্রথাগতভাবে শিখতে পারে বা অনিয়ন্ত্রিতভাবে কিন্তু সেই জ্ঞান কিন্তু অর্জন করতে পারে।
এই জ্ঞান বিভিন্নভাবে অর্জন করা যায়। ব্যক্তি বই পড়ে, শিক্ষক, অভিভাবক বা বন্ধু বান্ধবের কাছ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্ঞান অর্জন করতে পারে। তাছাড়াও বিভিন্ন গণমাধ্যম যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন, যাত্রা, নাটক ইত্যাদির সাহায্যেও ব্যক্তি জ্ঞান অর্জন করে। 2 নম্বর পয়েন্ট করবে সংরক্ষণ বা ধারণ। সংরক্ষণ বা ধারণটা কি? আমরা যে জ্ঞান অর্জন করলাম বা অভিজ্ঞতা অর্জন করলাম, সেই জ্ঞান অর্জন বা অভিজ্ঞতাটাকে কি করতে হবে? আমাদেরকে ধরে রাখতে হবে বা আমাদেরকে ধারণ করে রাখতে হবে। তাহলে দেখো, শিখন বা অভিজ্ঞতাগুলিকে মনের মধ্যে ধরে রাখাকে সংরক্ষণ বলা হয়। সংরক্ষণের সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না হলেও এর জন্য অনুকূল পরিস্থিতির উল্লেখ করা যায়। অর্থাৎ শিখন বা অভিজ্ঞতাগুলিকে আমাদের মনের মধ্যে ধরে রাখাটাকে আমরা কি বলছি? সংরক্ষণ বা ধারণ। আর এই সংরক্ষণ বা ধারণের বেশ কিছু অনুকূল পরিস্থিতির উল্লেখ করা যায়। সেই অনুকূল পরিস্থিতিগুলি হলো, 1 নাম্বার দেখো, যে কোনো বিষয় ভালোভাবে বুঝে নেওয়া এবং বিষয়টিকে বারবার অনুশীলন করা। অর্থাৎ কোনো বিষয়কে যদি ভালোভাবে বুঝে নেওয়া হয় এবং সেটিকে যদি বারবার অনুশীলন বা চর্চা করা হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? সংরক্ষণটা ভালো হয়, অর্থাৎ ধারণ করে রাখাটা ভালো হয়। 2 নাম্বার, বিষয়টি যত সাম্প্রতিক হবে সংরক্ষণও তত ভালো হবে। আর 3 নাম্বার, বিষয়টির প্রতি আগ্রহ থাকলে সংরক্ষণ উত্তম হয়। অর্থাৎ আমরা যে বিষয়টা শিখব সেই বিষয়ের প্রতি আমাদের যদি আকৃষ্ট না হয়, অর্থাৎ আগ্রহটা যদি বেশি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সংরক্ষণটা কিন্তু ভালো হবে না। 3 নাম্বার পয়েন্ট তোমরা করবে পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। দেখো, শিখনের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো পুনরুদ্রেক। সংরক্ষিত অভিজ্ঞতাকে যদি ঠিক সময় ঠিক জায়গায় পুনরুদ্রেক করা না যায়, তাহলে শিখন সম্পূর্ণ হয় না। পূর্ব অভিজ্ঞতাকে পুনরায় মনে করাকে পুনরুদ্রেক বলে। অর্থাৎ পুনরুদ্রেক মানে হচ্ছে পূর্বের অভিজ্ঞতাকে মনে করা, অর্থাৎ পুনরায় মনে করাকে আমরা কি বলছি? পুনরুদ্রেক। পুনরুদ্রেক প্রধানত 2 প্রকারের, যথা 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক আর 2 নম্বর হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। আধুনিক মনোবিজ্ঞানীরা পুনরুদ্রেক প্রক্রিয়াটির ক্ষেত্রে 3টি স্তরের কথা উল্লেখ করেছেন। এগুলি হলো, 1 নম্বর হচ্ছে সান্নিধ্যের সূত্র। 1 নম্বর হচ্ছে সান্নিধ্যের সূত্র। দেখো, পুনরুদ্রেকের ক্ষেত্রে যখন একটি ঘটনা আরেকটি ঘটনাকে মনে করিয়ে দেয়, তখন তাকে সান্নিধ্যের সূত্র হিসেবে ধরা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, রসগোল্লার কথা মনে আসলেই তার মিষ্টিত্ব এবং রসের কথা মনে হয়। অর্থাৎ পুনরুদ্রেকের ক্ষেত্রে যখন একটি ঘটনার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনাকে মনে করিয়ে দেওয়া হয়, তখন সেটাকে আমরা কি বলছি? সান্নিধ্যের সূত্র। যেমন রসগোল্লার কথা মনে আসলেই তার মিষ্টত্ব এবং রসের কথা মনে হয়। 2 নম্বর হচ্ছে সাদৃশ্যের সূত্র। পুনরুদ্রেকের ক্ষেত্রে সাদৃশ্য বিশেষ ভূমিকা পালন করে। দুটো বিষয়ের মধ্যে বেশি মিল থাকলে একটির কথা মনে হলেই অপরটির কথা মনে আসে। যেমন রামায়ণের গল্পে লবের কথা মনে পড়লে কুশের কথাও মনে পড়বে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৈসাদৃশ্যের সূত্র। বৈসাদৃশ্যও পুনরুদ্রেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটো বিষয়ের মধ্যে বৈসাদৃশ্য থাকলেও তা সহজে আমাদের মনে আসে। উদাহরণস্বরূপ বলা যায়, আলোর কথা মনে হলেই অন্ধকারের কথা মনে হয়, রোগালোকের কথা মনে হলে মোটা লোকের কথা মনে করিয়ে দেয়। লাস্ট পয়েন্ট হচ্ছে প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা হলো একটি পরিচিতির বোধ, যা না থাকলে শিখনকে সফল বলা যায় না বা শিখন সফল হয় না। প্রত্যাভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ হলো চিনে নেওয়া, অর্থাৎ পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি প্রত্যাভিজ্ঞা। পরের প্রশ্ন, পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। একটা কথা মনে রাখবে, পরিণমনটা কি, অর্থাৎ পরিণমন কথার অর্থ কি, পরিণমন জিনিসটা কি। অর্থাৎ পরিণমন কথার অর্থ হচ্ছে পরিবর্তন বা বেড়ে ওঠা। দেখো, যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সম্পন্ন হয়, তাকে পরিণমন বলে। পরিণমন হলো ব্যক্তির স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি। পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমন হলো এমন প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত প্রবণতার স্বাভাবিক বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত উভয় প্রকারের পরিবর্তন ঘটে। নিচে পরিণমনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো। 1 নম্বর পয়েন্ট দেখো, বিকাশের প্রক্রিয়া। পরিণমন হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা কি হয়? ব্যক্তির বৃদ্ধি ঘটে। অর্থাৎ পরিণমন হচ্ছে একটা বিকাশের প্রক্রিয়া যার ফলে কি হয়? ব্যক্তির বৃদ্ধি ঘটে, অর্থাৎ ব্যক্তি বেড়ে ওঠে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক মানে কি? আপনা আপনি,
অর্থাৎ নিজে নিজে যেটা ঘটে। দেখো, পরিণমন প্রক্রিয়া শিশুর মধ্যে স্বাভাবিকভাবেই ঘটে, অর্থাৎ আপনা আপনি এটা ঘটে। এই প্রক্রিয়া শর্তাধীন নয়, অর্থাৎ এই প্রক্রিয়া কারোর ওপর শর্তাধীন নয়, অর্থাৎ কারোর ওপর নির্ভর করে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চাহিদা নির্ভর নয়। দেখো, পরিণমন প্রক্রিয়াটি শিশুর চাহিদার ওপর নির্ভর করে না, এটি সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখেও কিন্তু ঘটে না। 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর হচ্ছে প্রশিক্ষণ নির্ভর নয়, অর্থাৎ পরিণমন ঘটার জন্য কোনো প্রকার প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এই প্রক্রিয়া ব্যক্তি বা সমাজের চাহিদা, ইচ্ছা, অবস্থা, পরিস্থিতি কোনো কিছুর ওপর কিন্তু নির্ভর করে না, অর্থাৎ পরিণমন ঘটার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় না। 5 নম্বর পয়েন্ট, শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। দেখো, পরিণমন ব্যক্তির শারীরিক ক্ষমতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট, জীবনব্যাপী প্রক্রিয়া নয়। দেখো, পরিণমন জীবনের একটি বিশেষ পর্যায়ে শুরু হয় এবং একটি বিশেষ পর্যায়ে শেষ হয়, অর্থাৎ পরিণমন একটা নির্দিষ্ট সময়ে গিয়ে শেষ হয়ে যায়। একটা শিশু জন্ম থেকে, অর্থাৎ একটা পুরুষের ক্ষেত্রে তার বৃদ্ধি হয়, দেখা গেল 1 থেকে 25 বছর পর্যন্ত সে বেড়ে ওঠে, বা 28 বছর বা 30 বছর পর্যন্ত সেই পুরুষটা কিন্তু বেড়ে ওঠে। তারপর সময় গিয়ে কী হয়, তার বৃদ্ধিটা কিন্তু থেমে যায় বা বন্ধ হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে দেখা গেল 1 থেকে হায়েস্ট 22 বছর বা 25 বছর পর্যন্ত সে বৃদ্ধি পেল, তারপরে কী হলো, সেটা থেমে গেল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমাদের এই প্রক্রিয়াটা থেমে যাচ্ছে, তাই আমরা বলতে পারছি পরিণমন প্রক্রিয়া একটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়। 7 নম্বর পয়েন্ট, সক্রিয়তা ভিত্তিক নয়। অর্থাৎ পরিণমন প্রক্রিয়া সংগৃহীত হওয়ার জন্য ব্যক্তির আত্মসক্রিয়তার খুব একটা প্রয়োজন হয় না, অর্থাৎ পরিণমন ক্ষেত্রে সক্রিয় থাকাটা খুব একটা জরুরি নয়। মন্তব্য, ওপরের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় যে পরিণমন হলো ব্যক্তির জীবন বিকাশের একটি স্বতন্ত্র প্রক্রিয়া, যা তার আচরণে পরিবর্তন ঘটায়। এটি একটি স্বাধীন ও সর্বজনীন প্রক্রিয়া।